আসসালামু আলাইকুম। 130 টাকা দিয়ে সকালবেলা রত্না আপা বাড়ির নিচ থেকে এই মাছগুলো কিনেছে, পুঁটি মাছ। এই মাছগুলো বেশ তাজা ছিল। আর আমি সবচেয়ে অবাক হয়েছি যে 130 টাকায় এত সুন্দর তাজা মাছ পাওয়া যাচ্ছে। তো রত্না আপা এখন মাছ কাটতে বসেছে, সেই সাথে বসেছে পাশে আমার যে চাচি থাকে, চাচি শাশুড়ি, ওনার মেয়েটাও বসেছে, যেহেতু একসাথে অনেকগুলো মাছ কেটে নিচ্ছে। তো সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের নতুন এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনও শ্বশুরবাড়িতে আছি। আর আজকের ব্লগটা কিন্তু শ্বশুরবাড়ি থেকেই শুরু করেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেছি সেগুলোই থাকছে আজকের ব্লগে। কিচেনে চলে আসলাম আর এখন সকালবেলার জন্য আমি কিছু রুটি সেঁকে নিচ্ছি। রত্নাপা মাছ কাটতে যাওয়ার আগে কয়েকটা রুটি বেলে দিয়েছিল, তো সেই রুটিগুলো সেঁকে তারপরে দুই বাচ্চাকে খেতে দিব। আমি খাবো, আপনাদের ভাইয়াও খাবে। রত্নাপা বলল যে সে মাছ কাটার পরে খাবে, এখন তো আর খেতে পারবে না, তাই রত্নাপাকে ছাড়াই আমরা খেতে বসবো। তো এক এক করে সবগুলো রুটি আমি ছেঁকে নিচ্ছি। আর গতকাল মুরগি রান্না করেছিলাম, সেই মুরগির মাংস রয়েছে, সেটা দিয়েই কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিব। আপনাদের ভাইয়া খাবে ভাত। এই তো এক একজনের জন্য এক এক রকমের ব্যবস্থা রয়েছে। তো আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন, কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটা কিন্তু আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটা, এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো রিকোয়েস্ট করছি যে আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সেই ক্ষেত্রে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল বা ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই আপনি আপনার সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন। তো সব কিছু রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি। আর দেখেছেন আমাদের টেবিলটা কিন্তু, ডাইনিং টেবিলটা এখনও সেট করা হয়নি। তো অন্য একটা স্পেয়ার যে টেবিলটা ছিল সেটাতেই কিন্তু খাওয়া দাওয়া করছি। আর আম্মা যেহেতু এখন নাই, তাই সংসারে কিন্তু কোনো গুরুত্বও নাই, মানে একভাবে কেটে যাচ্ছে আমাদের জীবন, এরকমটাই। তো গতকাল রাত্রে আব্বাকে অবশ্য বলেছিলাম যে আব্বা ডাইনিং টেবিলটা সেট করেন, তারপরে সোফার সামনে যে সেন্টার টেবিল থাকে এগুলো একটু সেট করে দেন। তো আব্বা বললো যে আস্তে আস্তে করবে। তো আমরা আমাদের মতো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এখন দুজন গেস্ট এসেছে, যেটা আমি আমার গতবারের বাড়ির ব্লগেও বলেছি যে এখানে সকাল হলেই কিন্তু মানুষ মানুষের বাড়িতে চলে আসে এবং খুব আন্তরিকভাবেই কিন্তু আতিথেয়তা করা হয়, আপ্যায়ন করা হয়। তো এখন আমি ওনাদের জন্য তরমুজ কেটে দিচ্ছি। তো তরমুজগুলো দিয়ে আসছি। আর এই যে দেখেন, তাদেরকে কিন্তু খেতে দেওয়া হয়েছে। এপাশ থেকে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম, এখন চিনি দিয়ে চা পাতা দিয়ে চাটাকে আমি নামিয়ে নিব। সকালবেলার খাওয়া দাওয়া কিন্তু শেষ করেছি। সারাদিন কিন্তু এই তো এভাবেই করে আমার সময়গুলো কেটে যাচ্ছে। তো বাবার বাড়িতেও যাই, বাবার বাড়িতে দেখা যায় যে অনেক দিন রাতের বেলা যাচ্ছি, আবার কোনো দিন দুপুরবেলা যাই। এভাবে করে কিছুটা সময় বাবার বাড়িতে থেকে আবার চলে আসি, মানে দু বাড়িতে করে আমার এভাবে সময়টা কেটে যাচ্ছে। চাটা হয়ে গেছে, এখন আমি কাপে ঢেলে নিচ্ছি। আর আজ ভয়েস ওভার করতে গিয়ে কিন্তু পাশে অনেক বেশি সাউন্ড হচ্ছে, কারণ যে রুমে বসে ভয়েস ওভার করি সেই রুমে আমার বাচ্চারা আজ ঘুমাচ্ছে, তাই আব্বার রুমে বসেই ভয়েস ওভারটা করছি। আর সাইডে যেহেতু রাস্তা, সেখানে অনেক গাড়ি ঘোড়া চলছে আর শব্দটাও আসছে, তো আশা করছি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো চা হয়ে গেছে, চা ওনাদেরকে দিয়ে আসলাম, আমি নিজেও এক কাপ খেয়েছি। রত্নাপার কিন্তু পুরা মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, সব মাছগুলো এখন ধুয়ে নিবে। তো কিছু বড় বড় পুঁটি মাছ বেছে নিচ্ছে। লাউ শাক আছে, লাউয়ের পাতা দিয়ে আমার হাজব্যান্ড কিছু মাছ বললো যে তুমি একটু ভর্তা মতো করো বা পাতুরির মতো করো লাউয়ের পাতা দিয়ে। তো আমি সেটা করবো, এই কারণে বড় কিছু পুঁটি মাছ রত্নাপা বেছে আলাদা করে রাখলো। আর এই তো দুপুরবেলা রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে লাল শাক ভাজি হবে, তো সেটা আমার হয়ে গেছে রান্না করা। এখন মরিচ পেঁয়াজ দিয়ে আমি শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো সবসময় রত্নাপা কেটে কুটে গুছিয়ে দেয়, আমিও কখনো কাটাকুটায় হেল্প করি, হাতে যদি কোনো কাজ না থাকে তো বসে যাই কাটা বাছা করতে। আর রত্নাপা দেখেছেন একটা জিনিস করছে, পাশে কিন্তু আমার হাজব্যান্ডও রয়েছে। আমার জামাই এখন পেঁপে মাখা খাবে, তো সে মামা বাড়ি থেকে একটা কাঁচা পেঁপে নিয়ে এসেছে, আর এখন নিজেই কিন্তু ছুলে সেটা গ্রেটার দিয়ে কুচি করে নিচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। এদিক থেকে আমার লাল শাক ভাজি নামিয়ে রেখে এখন আমি ঢেঁড়সটা ভাজি করে নিব। তো
আসলে খুব সাধারণ লাইফস্টাইল আমাদের, তারপরে যেহেতু ডেইলি ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করি, তাই এই সাধারণ জিনিসগুলো আপনাদের মাঝে দেখাই। আসলে এই সংসারে কাজবাজ ছাড়া বা এই লাইফস্টাইল ছাড়া আর কী বা দেখাবো, অন্য কোনো কিছু তো নাই। আসলে কোনো বিজনেসও করি না, অনেক আপুরা তো আসলে বিজনেস করছেন। তো যাই হোক, সেটা অন্য অন্য আপুদের ব্যাপার। আমার চ্যানেলে এই ধরনের ফ্যামিলি ব্লগ বা ডেইলি লাইফস্টাইল ব্লগগুলোই কিন্তু পেয়ে যাবেন। আর এই তো এখন রত্নাপা যে কাজটা করছে সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্য ভেটকি মাছ ভুনা করব আলু টমেটো দিয়ে। তো আপাকে বললাম যে মাছটাকে ভালো করে ধুয়ে দেন। আর এই যে বোলের ভিতর যে মাছগুলো দেখছেন, ওটাই আমি আসলে পাতুরি হিসেবে আজকে দুপুরে রান্না করব। আর এদিকটাতে আমার হাজব্যান্ড যে কাজটা করেছে, পুরো আস্ত পেঁপেটাই সে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে হচ্ছে এখন মাছের বিচিগুলো ফেলে দিচ্ছে, মানে উল্টাপাল্টা কাজ আর কি। যেটা প্রথমেই কেটে বিচিটা ছাড়িয়ে নিয়ে কাটলে হয়ে যেত, কিন্তু সে এখন কেটে তারপরে বিচি ছাড়িয়ে তারপর আবারও গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে। ঢ্যাঁড়স ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি ঢ্যাঁড়স ভাজিটাকে নামিয়ে রাখছি। এই তো দুপুরবেলা খাওয়ার জন্য কিন্তু আমাদের 2টা ভাজি হয়ে গেল। আর রান্না করতে বাকি রয়েছে পুঁটি মাছের পাতুরি, সেই সাথে মাছ ভুনাটা। তো এই যে দেখেন, রত্নাপা কিন্তু এখন লেবু পাতা দিয়ে, তেঁতুল দিয়ে, লবণ দিয়ে, চিনি দিয়ে, শুকনা মরিচ দিয়ে গ্রেট করা পেঁপেটাকে ভালো করে মেখে নিয়েছে। খুবই টেস্টি হয়। তো গতদিন আপনাদের ভাইয়া আমার বাবার বাড়িতেও গিয়েছিল, সেখানে বড় আপা এভাবে মাখিয়ে দিয়েছিল বিধায় আজ সে আমাদের বাড়িতে আর কি, আমার শ্বশুর বাড়িতেই সে মামা বাড়ি থেকে পেঁপে নিয়ে এসে এভাবে বলল যে আমাকে এভাবে মাখিয়ে দেন। আর রত্নাপাকে বললাম যে এই জিনিসগুলো দেন, দেখবেন যে অনেক টেস্ট হয়েছে খেতে। সত্যি আসলে ওই মাখাটা না খেতে খুবই ভালো লাগে, পেঁপে মাখাটা। তো ধুয়ে রাখা ভেটকি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে এখন আমি তেলের উপরে ভেজে নিচ্ছি। তো আমি যেভাবে রান্না করি, আমার যারা ভিউয়ার্স আপু আন্টিরা আছেন তারা তো আসলে আপনারা জানেনই যে আমি একটু অন্য স্টাইলে রান্না করি। তো সেভাবে করে রান্না করবো। আগে এই জন্য মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে রাখবো। আর মূলত আমার রান্নাবান্না আপনাদের মানে যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি একটু অন্যভাবেই রান্না করি। তো ছোটো মামা শ্বশুর এই যে গাছের সজনা দিয়ে গিয়েছিল, এটা রেখে দিব। এই তো তেলের ভিতরে কিছু কাঁচা গোটা জিরা, শুকনো মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে একটু নরম করে নিচ্ছি। এর ভিতরে অবশ্য আলু দিয়ে দিব আর লবণ হলুদ দিয়ে একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি। তারপরে হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই তো এভাবে করেই কিন্তু আমি রান্নাবান্নাগুলো করি। যারা আমার পুরাতন ভিউয়ার্স আপুরা রয়েছেন বা রেগুলার আমাকে দেখেন তারা নিশ্চয়ই জেনে যাবেন যে আমি এভাবেই রান্না করি। তো আমি কোনো ফোড়ন দিয়েও রান্না করছি না বা অনেক মশলা কষিয়েও রান্না করছি না, জাস্ট অল্প মশলায় আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর টমেটোকে একটু গলিয়ে নিয়েছি নেড়েচেড়ে। টমেটো গলে গেলে তরকারিটা খেতে বেশ টেস্ট লাগবে, একটু টক টক ভাব আসে, আমার কাছে ওটাই ভালো লাগে। খুব বেশি টক না, আলাদা একটা টেস্ট আসে। একটু পানি দিয়ে এখন আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নিব। এখন আমি চলে এসেছি তরকারিটা চুলায় থাকতে থাকতে যে পুঁটি মাছগুলো আমি ভাপিয়ে নিব বা পাতুরি বানাবো সেটার ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি। এখন যে জিরা রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিল রত্নাপা সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন এগুলো সাথে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মশলাগুলো মাছের সাথে সুন্দর করে মেখে নিব। আর বেশ কিছুটা পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিলে হবে কি আলাদা একটা ফ্লেভার আসবে এবং মাছের এই পাতুরিটা খেতে খুবই টেস্টি হবে। তো এই তো সরিষার তেলটা দিয়ে আবারও মেখে নিচ্ছি। বাড়ি আসলে তো এই রান্নাবান্নাগুলো করতে বেশ ভালোই লাগে, আরও নতুন নতুন রেসিপি ট্রাই করতেও খুব বেশি ভালো লাগে। তবে আমার কাছে এই রেসিপি কিন্তু নতুন না, আমি কিন্তু রুই মাছ বা অন্য যে কোনো ধরনের বড় মাছ, কই মাছ, পুঁটি মাছ এভাবেই কিন্তু ভর্তা হিসেবে খাই বা পাতুরি হিসেবে খাই, যেটা বলেন না কেন। আর অনেক আপুদেরই আমার মতো মনে হয় রান্নাবান্না করতেই সংসারের দিন পার হয়ে যায়, তাই না আপুরা? তো এই তো দেখেন আলুটা নরম হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোর কাঁচামরিচ দিয়ে আর একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে এই মাছটাকে রান্না করে নিব। আসলে পুঁটি মাছটা পাতুরি হিসেবে রান্না করছি, কিন্তু আমার 2টা বাচ্চা আসলে ওদের খেতে কষ্ট হবে, যার কারণে কিন্তু বাচ্চাদের জন্যই এই ভেটকি মাছটুকু আমি ভুনা করছি। আর 2 রকমের ভাজি তো আমি করে রেখেছি। তো আমি তো আমার মতো রান্নাবান্না করছি। আর রত্না আপা সাইড থেকে কিন্তু যেটা যখন ধোয়া পাল্লার কাজ থেকে যায় বা কাটাকুটির কাজ থেকে যায়, রত্না আপা কিন্তু সেগুলো করে সবসময় হেল্প করে থাকে। তো এই তো
আমি একটু নেড়ে দিলাম পানি দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি পাতুরির কাজগুলো করে নিব। এটাও একটা প্রসেসিংয়ের ব্যাপার। তো লাউয়ের যে পাতাগুলো সেটা আগেই বেছে নিয়েছি। ইন্ডাকশন চুলায় আমি পানি ফুটিয়ে নিয়েছি, চুলা অফ করে দিয়েছি। এখন গরম পানির ভিতরে আমি এক এক করে লাউয়ের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। জাস্ট পাতাটা নরম হবে, নরম হলে না পাতাটা ভাঁজ করতে বা ফোল্ড করতে কিন্তু সুবিধা হবে মাছের সাথে। আর তাড়াতাড়িও কিন্তু এটা পাতাসহ মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে যখন আমি আলাদা করে মাছের সাথে পাতাটা দিয়ে আমি বসিয়ে দিব চুলায়। তো এই তো আমি কিন্তু বেশিক্ষণ পানিটা দিয়ে ফুটাইনি, জাস্ট গরম পানির ভিতরে দিয়ে আমি পানিটা ফেলে দিলাম। আর এখন পাতাগুলোকে আমি উঠিয়ে চালনিতে রেখে দিচ্ছি, যাতে করে পাতাগুলো ঠান্ডা হয়ে যায় আর এই পানিটাও খুব সুন্দর করে ঝরে যায়। যতটুকু ঝরবে ততটুকুই ভালো পানি, আর যেটা থাকবে সেটাও মানে আমার মাছ সিদ্ধ হওয়ার জন্য কাজে লাগবে। এখন আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর একটা একটা করে পাতা এনে কিছুটা পরিমাণ মাখানো মশলা দিয়ে মাখানো মাছ আমি পাতার ভিতরে দিয়ে এই যে এভাবে করে ফোল্ড করে তারপরে আমি ফ্রাই প্যানে এই যে তেলটা ঘষে দিয়ে ফ্রাই প্যানের উপরে রাখবো। এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা পাতায় মাছ দিয়ে আমি রেডি করে ফ্রাই প্যানে তেলের উপরে রেখেছিলাম। আর এটা এমনভাবে রান্নাটা হবে, এই পাতা থেকে মাছ থেকে যে পানিটা গলবে সেই পানিতেই কিন্তু পাতা মাছ সব কিছু সেদ্ধ হয়ে যখন মশলাগুলো নিচ থেকে তেলগুলো একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো আমি এই যে এখানে অনেকগুলো করেছিলাম। মূলত আসলে এই খাবারগুলো আমার হাজব্যান্ডই খেতে চায়, আর আব্বাও দেখলাম যে খেয়েছে। উনি খুব বেশি মানে অপছন্দ করে না বা খাবো না এটা সেটা বলে না। আব্বা অনেক বেছেই খাবার খায়, তারপর দেখলাম যে এই খাবারটা বেশ ভালোই লেগেছে বলল দুপুরবেলা খেয়ে। তো এই তো আমি এক এক করে ফ্রাই প্যানে দিয়ে এখন আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি। চুলাটাকেও আমি ধরিয়ে দিয়েছি। আরও বেশ কিছু পরিমাণ মাছ রয়ে গেছে, পাতা রয়ে গেছে, তো সেগুলো এখন আমি এক এক করে চুলায় থাকা অবস্থায় আমি এই যে পাতার ভিতরে মাছ দিয়ে আমি ফ্রাই প্যানে উঠিয়ে দিচ্ছি। নোয়াখালী অঞ্চলে মরিচ খোলা খায়, আমার খুব খাওয়ার ইচ্ছা, আসলে ওই খাবারটা আমি খাইনি। তো আমার এই পাতুরি আমার কাছে কিন্তু ভালোই লাগে। আর এই যে তরকারিটা কিন্তু একটু ভুনা ভুনা করেছি, কারণ বাচ্চারা কিন্তু অত বেশি ঝোল খেতে চায় না। তো এভাবে করে ভেটকি মাছটা রান্না শেষ করলাম। আর এই যে দেখেন ঢাকনা দিয়ে যে ঢেকে রেখেছিলাম বেশ কিছুটা পরিমাণ পানি গলেছে। তো আমি এখন একটা সাইড উল্টে দিচ্ছি। নিচের সাইডটা তো হয়ে গেছে, এখন উপরের সাইডটা নিচে দিচ্ছি যাতে করে মাছের যে মশলা মাছ পাতা সব কিছুই কিন্তু সুন্দর করে যেন সেদ্ধ হয়ে যায়। আমি সেভাবে করে সব মাছগুলো এভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণই রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা না শুকায়। তো পানিটা শুকিয়ে গিয়ে মশলাটাও একটু বেশ পোড়া পোড়া হয়েছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে সরিষার তেল আর লাউয়ের পাতার মিশ্রণে। তো এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আব্বাকে ভাত দেওয়া হবে। দুপুর তো হয়ে গেছে, আমাদের সবাই টেবিলে বসে খেতে একটু লেটই হবে, কারণ গোসল বাকি আছে, আরও কিছু কাজ বাকি আছে। তো রত্নাপা আব্বাকে খাবার দিয়ে দিবে। একটা হাফ প্লেটে এক সাইডে ঢ্যাঁড়স ভাজি আর লাল শাক ভাজি নিয়েছে, অন্য পাশে আমি 2টা মাছের পাতুরি দিয়ে দিচ্ছি। এই তো আব্বাকে এখন ভাত দিয়ে আমরা অন্য কাজে চলে যাব। আমরা সবাই মিলে পরে একসাথে খাবো। আব্বাকে তো একটু টাইমলিই খাবার দিতে হয়। তো আজ ভয়েস ওভার করতে গিয়ে আসলে এতটা সাউন্ড হচ্ছে, আসলে আমি খুবই দুঃখিত। তো এই যে আমরা আমাদের সব কাজ শেষ করে টেবিলে যে কয়টার আইটেম আমি রান্না করেছি সবগুলো খাবার নিয়ে এখন বসেছি। আমরা এখন সবাই মিলে একসাথে ভাত খাবো। তো দুপুরবেলা খাবার দাবার খেয়েছিলাম, আর এখন হচ্ছে জাস্ট মাগরিবের আগে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ঈদের দিন কিন্তু ডাবলি সিদ্ধ করে রেখেছিলাম, সাথে আলু চটপটি বানাবো, কিন্তু সেদিন আর হয়ে ওঠেনি, করতে পারিনি। তো সেই চটপটিগুলো ফ্রিজে রাখা হয়েছিল, আজ সেটা সন্ধ্যার নাস্তায় আমি বের করে নিয়েছি। যেহেতু সেদ্ধ ছিল চটপটিটা, আমি জাস্ট ইন্ডাকশন চুলায় ওটাকে পাতিলে গরম করতে দিয়েছি। এদিক থেকে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি, টকটাকে রেডি করে নিয়েছি। আর রত্না আপা পেঁয়াজ কাঁচামরিচ শসা এগুলো কেটে ডিমটাকে গ্রেটার দিয়ে কুচি করে দিবে। এই তো সবগুলো ফুচকা আমার রেডি হয়ে গেছে। এখানে টকের ভিতরে আমি একটু চিনি শুকনা মরিচ এগুলো দিয়েছি, চিনি দিয়েছি, নাগামরিচও কেটে নিয়েছি আমার জন্য আর আমার জামাইয়ের জন্য। তো চটপটিটা গরম হয়ে গেছে, আর এখন আমি বাটিতে বাটিতে না উঠিয়ে চিন্তা করছি যে আশেপাশে যে চাচি শাশুড়ি বা ভাড়াটিয়া যারা আছে সবাইকে দিব।
আজ ভয়েস ওভার করতে গিয়ে আমি নিজেই এতটা কষ্ট পাচ্ছি, এত সাউন্ড, আমি বারবার কেটে কেটে ভয়েস ওভার করছি আসলে। তো যাই হোক, আমি এই যে পুরোটাই পাতিলের মধ্যে এখন মিক্স করে নিচ্ছি। এখানে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, ডিমের কুচি সব কিছু দিয়ে এখন একসাথে মিক্স করে নিব। সেই সাথে টকের পানিটাও দিয়ে দিব। আর ফুচকাগুলো হাত দিয়ে আমি ভেঙে দিচ্ছি। তো সব একসাথে মিক্স করে পাশে যে চাচি শাশুড়ি ছিল ওনাদেরকে এক বল দিয়েছি, অন্য দোতলায় যে ভাড়াটিয়া ভাবিরা ছিল তাদের বাসাও দিয়েছি, আর আমরা সবাইও বিকালের নাস্তায় খেয়েছি। এই তো এভাবে করেই কিন্তু সেই ঈদের চটপটিটা আমি রেডি করে তারপরে সবাইকে নিয়ে আমরা বিকালের নাস্তায় খেয়েছিলাম। পুরা ব্লগে আসলে অনেক সাউন্ড এসেছে আপুরা, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি নিজেও আসলে এত সাউন্ড, এত শব্দ, গাড়ির শব্দ, মানুষের শব্দ, হকারদের শব্দ, মানে খুবই বিরক্ত বোধ করছিলাম ভয়েসটা ওভার করতে গিয়ে। বারবার কেটে কেটে এক কথা বারবার বলছি। তো এই তো সবাইকে দেওয়ার পরে আমিও নিজের জন্য নাগামরিচ দিয়ে এক বাটি রেডি করে তারপরে খেয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।